আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনে শহীদের মেয়ে ধর্ষিতা লামিয়া। পটুয়াখালীর পথে মরদেহ, বাদ আসর নামাজে জানাজা, অপরাধীদের সর্বোচ্চ সাজা দাবি। কিছুদিন আগে তো দর্শন শিখে তো সবাই জানে, এরপরে গেল বৃহস্পতিবার ঢাকায় গেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। কলেজে যাইতে পারে না, আর এইভাবে চলতে আছে, ও তো এই জন্যই মারা গেছে। আমার সন্তান জি আছে, আপনার জি আছে, অমুকের জি আছে, এর আমার একটা নিরাপত্তা চাই সরকারের কাছে। হাসি খুশি একটা মেয়ে ছিল, সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে না। প্রত্যেক শহীদ পরিবারকে নিরাপত্তা দিতে হবে। শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, দ্রুত বিচার দেখতে চান স্বজনরা। আশা করি যাতে দ্রুত শেখের ফাঁসি হয়। যতদিন সাক্ষী শেষ না হবে ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি সাদিক হাসান ইমন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট আয়োজনের তাগিদ। দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে নয় বাম দলগুলো, দ্বিমত থাকা বিষয়ে জনমত নেয়ার পরামর্শ গণসংহতি আন্দোলনের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান আলী রিয়াজের। অনুমতি ছাড়াই ভবন নির্মাণের হিড়িক, রাজধানীর উত্তরখানে রাজুকের অবৈধ স্থাপনা উচ্ছেদ। আগে বাধা হয়ে দাঁড়াতেন রাজনৈতিক দলের নেতারা, দাবি কর্মকর্তার। গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড উত্তরের বিভিন্ন জেলা, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 17 উপজেলা। বিধ্বস্ত বাড়িঘর, গাছপালা, ক্ষতিগ্রস্ত একরের পর একর ফসলি জমি। এবং প্রায় 18,000 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির। হাইকোর্টে মন্ত্রণালয়ের রিপোর্ট, টাকা ফেরত এবং যাত্রার অগ্রগতি নিয়ে 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ। শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনে শহীদের মেয়ে লামিয়া। প্রতিবেশীদের ধারণা, ধর্ষণের বিচার নিয়ে শঙ্কা থেকেই করতে পারেন আত্মহত্যা। তারা বলছেন এক আসামির জামিনের খবর হতাশ করেছে লামিয়াকে, যদিও জামিনের খবর নাকচ করে দিয়েছে পুলিশ। এদিকে ঢাকায় ময়না তদন্ত শেষে লামিয়ার মরদেহ এখন পটুয়াখালীর পথে। বাদ আসরে নিজের বাড়িতে জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করার কথা রয়েছে। রাজধানীর সেক্ষেত্রে এই বাড়িতে ভাড়া থাকে 17 বছর বয়সী লামিয়ার পরিবার। 3 তলায় এই ঘরের চিত্র জানান দিচ্ছে, দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ বের করার কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ গাড়ি চালক জসিমের কন্যা লামিয়া। গত মাসে পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু ন্যায় বিচার নিয়ে শঙ্কা থেকে আত্মহত্যা করতে পারেন লামিয়া, এমনটি ধারণা শেখেরটেক এলাকার বাসিন্দাদের। নিচতলায় থাকি, পরে আমি এই শব্দ পাই, উপরে দৌড়ে আসি, দেখতে পাই ফাঁক দিয়ে অনেক মানুষে দেখতে আসে, ঝুলে আছে। মাইসা দরজা খোলা পায় না, এলাকার জনগণের ডাকার পরে দরজা ভাঙ্গা পরে এই অবস্থা মেডিকেল নিয়ে গেছে। কোনো তো নিরাপত্তা নেই। হেয়ার পরে নাকি বলে একজন নাকি ধরছে, হ্যাঁ ও নাকি বলে জামিনে বাইরেছে, তাহলে বিচার পাইছে কোন জায়গায়? এদিকে শেখেরটেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। এদিকে সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয় লামিয়ার ময়না তদন্ত। পরে মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। যাদের অপরাধে আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন লামিয়া, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীতেও নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। কিছুদিন আগে তো দর্শন শিখে তো সবাই জানে, এরপরে গেল বৃহস্পতিবার ঢাকায় গেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। কয়েকদিন আগে বাবা মারা গেছে, এখন মেয়েও মারা গেছে। কলেজে যাইতে পারে না, আর এইভাবে চলতে আছে, ও তো এই জন্যই মারা গেছে। বাদ আসর পটুয়াখালীতে নিজ গ্রামে লামিয়ার জানাজা হওয়ার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে।
বাদল। জুলাই গণ অভ্যুত্থানে নিহত জসিম হাওলাদারের মেয়ে যে লামিয়া আক্তার রয়েছে, লামিয়া আক্তার কিন্তু গত 18ই এপ্রিল কিন্তু ধর্ষণের শিকার হয়েছিল। পরবর্তীতে ঢাকা চলে যায়। ঢাকা যাওয়ার পরে কিন্তু গতকাল রাত 9টার সময় তার যে বাড়ি ছিল, বাসায় কিন্তু সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর কিন্তু তাকে প্রথম ঢাকা সোহার্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে এখন কিছু পোস্টমর্টম বা তাদের যে আইনানুগ যে কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করে কিন্তু ইতিমধ্যে পটুয়াখালীতে তার যে গ্রামের বাড়ি রয়েছে পাঙ্গাইশ ইউনিয়নে তার যে বাবার কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। ইতিমধ্যে কিন্তু দাফনের কার্যক্রম যে সম্পূর্ণ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানকার যে তার গ্রামের বাড়িতে লোকজন, স্থানীয়রা এবং তার আত্মীয় স্বজনরা ইতিমধ্যে এসে পৌঁছেছে। তবে আপনাকে যদি পিছনের কথা একটু বলতে পারি, গত 19শে জুলাই কিন্তু যখন যাত্রাবাড়িতে সবাই আন্দোলনে যাচ্ছিল, তখন কিন্তু জসিম হাওলাদার সেই আন্দোলনে নেমেছিল। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হওয়ার পর পটুয়াখালীতে এখানে তাকে দাফন করা হয়। এবং পরবর্তীতে আপনার যে গত 18ই এপ্রিল গত 18ই মার্চ যখন তার বাবার মেয়ে লামিয়া আক্তার তার বাবার কবর জিয়ারত শেষে যখন তার দাদা বাড়ি থেকে নানা বাড়ি রওনা হচ্ছিল, পথিমধ্যে কিছু দুষ্কৃতিকারীরা তাকে রাস্তায় আটকে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তিনি সাহসিকতার প্রমাণ দিয়ে তিনি দুমকি থানায় যায় এবং দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করে। পরবর্তীতে ধর্ষণ মামলা পুলিশ কিন্তু দুজনকে আটক করে এবং দুজনকে আটক করে কিন্তু দুজনকে পুলিশ আটক করেছে। আর এই যে লামিয়া আক্তার যে নিহত হয়েছে তার পরিবার এবং তার এখানে তার কবর দাফন সম্পূর্ণ হবে। ইতিমধ্যে কিন্তু ঢাকা থেকে রওনা হয়েছে তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে উদ্দেশ্যে। আর এদিকে বিএনপির স্থায়ী কমিটির যে রুহুল কবির রিজভী রয়েছে, যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু বিএনপির একটি দল কিন্তু এখানে এই বাড়িতে আসছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে লামিয়া আক্তার যে নিহত হয়েছে তার দাফনদার বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। অন্য প্রসঙ্গ, সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে যথেষ্ট নয়, নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। এ সময় ঐকমত্য তৈরি না হওয়া বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। 5 সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনায় ঐকমত্য পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে বৈঠকে যোগ দেয় গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় বৈঠক। মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, এ সময় গণতান্ত্রিক রূপান্তরে ঐকমত্যের উপর জোর দেন জুনায়েদ সাকি। রাষ্ট্র সংস্কারে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। যতটুকু আমরা ঐকমত্য হচ্ছি, সেই ঐকমত্যের ভিত্তিতে যাতে রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয়, সেইটার ক্ষেত্রে আমরা যাতে সফল হই। ঐকমত্য কমিশন সেই ঐক্য তৈরি করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যতটা বেশিবার দরকার হয় করবেন। শুভেচ্ছা বক্তব্যে জুলাই আন্দোলনের মতো নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নে যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জানান ঐকমত্যের মধ্য দিয়েই তৈরি হবে জুলাই সনদ। এদিকে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যতটা দ্রুততার সম্ভব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়, এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির। সব ঐক্যমতের বিষয় তো নাই, সনদে সাইন করতে হবে বিভিন্ন জন, ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে, মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চায় জামাত। দুপুরে রাজধানীর মগবাজারে জামাত ইসলামের আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের দাবি জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমাকেই গুরুত্ব দিচ্ছে জামাত। বলেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের অবস্থানের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনা যেমন দায়ী, তেমনি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকও দায়ী। তাকে গ্রেফতারের ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্রিফিংয়ে একথা বলেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অবিলম্বে হাইকোর্ট এবং বিচারিক আদালত থেকে ফ্যাসিস্টের দোসর বিচারকদের অপসারণের দাবি জানান ফোরামের বিচারপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই দাবিতে 29 জুলাই সারা দেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভের ডাক দিয়েছেন আইনজীবী ফোরাম। শেখ হাসিনার মতোই দোষী হচ্ছে খায়রুল হক। তার হাত দিয়েই জুডিশিয়াল কুর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনার কোনো ধরনের তারা কোনো পদক্ষেপ নেননি, যদিও খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে ঠিক করেছেন আপিল বিভাগ।
রোববার 21শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ার শুনানি পিছিয়ে দেওয়া হয়। গত 12 জানুয়ারি বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলার রায়ের বিরুদ্ধে শফিক রেহমানের করা আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আদেশের তারিখ পরে জানানো হবে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানি করেন শফিক রেহমানের আইনজীবীরা। মামলাটিকে সম্পূর্ণ মনগড়া গল্প বলে আদালতে অভিযোগ করেন তারা। গেল বছরের 21 নভেম্বর ঢাকার সিএমএম আদালতের দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন শফিক রেহমান। 2015 সালে করা এই মামলার এজাহারে বলা হয়, 2011 সালে রাজধানীর পল্টন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর এবং যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অভিযুক্তরা বৈঠক করে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। পরে 2023 সালের 17 আগস্ট এই মামলায় শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু আওয়ামী সরকার পতনের পর আত্মসমর্পণের শর্তে 1 বছরের জন্য শফিক রেহমানের সাজা স্থগিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে গত বছরের 30 সেপ্টেম্বর আদালতের আত্মসমর্পণ করেন তিনি। 17,777 জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। এ নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। তবে রিপোর্টে শাস্তির সুপারিশ করলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা উল্লেখ করা হয়নি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারাদের টাকা ফেরত দেয়া এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে অগ্রগতি 27 আগস্টের মধ্যে জানাতে বলেছেন উচ্চ আদালত। যেই সকল বিষয়গুলা নিয়ে যে তাদেরকে পাঠানো, অর্থাৎ সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা ফৌজুল কবির খান। আচ্ছা আমি বলি যে রামপালের এটা বন্ধ হয়ে গেল 430, তারপরে যে ভোলা নতুন বাংলাদেশ 220, বরিশাল 307 মেগাওয়াট 220, ভোলা 225 113 মেগাওয়াট, পায়রা 600, পটুয়াখালী RNPL 334, ভেড়ামারা HVDC 360, সর্বমোট 2277 এটা বন্ধ হয়ে গেল। তো এখন আপনি এখানে যে জিনিসটা এরপর তো যে ভেড়ামারা থেকে আসলো তখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ গেল। তো এখন আপনারা এগুলো লক্ষ্য করবেন যে এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে যে বেশিরভাগ না সবগুলোই তো কয়লা আচ্ছা বেশিরভাগই কয়লা, যেমন রামপাল কয়লা, তারপরে বরিশাল এটা কয়লা, তারপরে হচ্ছে ভেড়ামারা এটা সরি না পায়রা এটা কয়লা, হ্যাঁ 4টা কয়লা, বেশিরভাগই কয়লা। আচ্ছা শোনেন এরপর হচ্ছে ইয়েরগুলো যে মানে কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো একবার বন্ধ হয়ে গেলে একটু এটা চালু হতে একটু সময় লাগে, বুঝতে পারছেন। কিন্তু অন্যগুলো যেগুলো এগুলো একটু কম সময়ে মানে দ্রুত, কারণ এটাতে করে বিদ্যুৎ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য এই কয়লাগুলো আসতেই হচ্ছে। তো এরপরে 7টা থেকেই ওনারা বিদ্যুৎ পাওয়া শুরু করছে এবং কমপ্লিটলি রিস্টোর্ড হয়েছে কখন কমপ্লিটলি রিস্টোর যেটা আপনি বলেন স্যার যে সময় লাগে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ 8:30 দিকে স্যার 8:30 মধ্যে 80% লোক বিদ্যুৎ পেয়ে গেছে স্যার। আচ্ছা 8:30 ধরেন ইভেন আর একটু যদি অ্যালাউন্স তো দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড উত্তরের বিভিন্ন জেলা, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 17 উপজেলা। এ সময় বাড়িঘর, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। শনিবার রাতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। স্থায়িত্ব কম হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিধ্বস্ত বসতভিটাও, সব হারিয়ে নিঃস্ব অনেকে। আমরা তো এখন কাজকর্ম কারেন্ট নাই, কোনো কাজকর্ম করতে পারতেছি না। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর উড়ে গেছে। হিরিম করে আমার ছেলে শুদ্ধ ঘরটা যা ওর গা পড়ে গেছে, পড়ে অজ্ঞান হয়েছে। ওখান থেকে আবার গ্রামের লোক ঘণ্টাখানেক পর দৌড়ে করে আসিয়ে নিয়ে মেডিকেল নিয়ে গেছে। দমকা হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি এবং ধানের ক্ষেত, আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আম, লিচু ও ভুট্টা। এতে মাথায় হাত কৃষকের। আমের গাছ, যত কিছু ধান পাট সব কিছু মেসমার করছে। এখন যেহেতু ধান পাট সব নষ্ট হয়ে গেছে, সবাই দরিদ্র। এদিকে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত সঞ্চালন লাইন সচলে কাজ করছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। রংপুর গ্রিড থেকে অনেক জায়গাতেই বিদ্যুৎ চলে গেছে, ঠিক আছে। আর পল্লী বিদ্যুৎ সমিতির কিছু ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যা আছে, ওরা কাজ করতেছে আর কি। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কিছু অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে আপনার ধরেন খুলনা ডিভিশন, তারপরে যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালও। 6ষ্ঠ তলার কাচের দরজা জানালা ভেঙে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে কাল বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। দ্বিতীয় টেস্টেও 5 বোলার নীতিতে অটল সিমন্স। ইতিবাচক ক্রিকেট খেলার আশা, বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে দোটানা। অনুমতি ছাড়াই রাজধানীতে ভবন নির্মাণের হিড়িক। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে রাজুক। সকালে উত্তরখানের মাদার বাড়ির বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকার 3000-এরও বেশি অবৈধ ভবন রয়েছে। গণ অভ্যুত্থানের আগে অভিযানে রাজনৈতিক দলের নেতারা বাধা দিলেও এখন নেই সেই চিত্র। হুইল এক্সিবিটর দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হচ্ছে ভবন। রাজুকের এই অভিযান উত্তরখানের মাদারবাড়ি বালুর মাঠ এলাকায়। রোববার সকালে রাজুকের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা, নকশা বহির্ভূত ও অনুমোদনহীন নির্মাণাধীন ভবন। ভবন মালিকরাও অকপটে স্বীকার করলেন, অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করছেন তারা। দোকান মার্কেট হয়েছিল, এটা টিন ছিল, ওইটার টিন খুললে সাত দিতেছে। এটা মার্কেট ছিল, অনুমতি দিতে হয় জানি, তখন রাজুকের কাছে দেয় নাই। ওই যে রাজুকতে যে রাস্তা জায়গা ছাড়ানো লাগে, এই জন্য টেম্পোরারি বিল্ডিং। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেওয়া হয়েছে, তাতে কোনো কাজ হয়নি, তাই ভেঙে দেওয়া হচ্ছে। এছাড়া গেল সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। এটি আমাদের আগে নজরে পড়ে না, বিষয়টা এমন না। আমাদের নজরে আগেও এসেছে, আমরা তাদেরকে সেভারেল টাইম নিষেধ করেছি, নোটিশ করেছি, বাট তারা সেটি আমলে নেয়নি। রাজুক জানায়, রাজধানীতে 3000-এর বেশি অবৈধ ভবন ও স্থাপনা রয়েছে। পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় রাজুক কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এমআরআই, সিটি স্ক্যান করাতে গিয়ে রোগীরা ভোগান্তিতে পড়ছেন এমন অভিযোগ পেয়ে পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। 4 ঘন্টা অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাশেদুল হাসান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে দুদক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুটো এমআরআই মেশিনের মধ্যে একটি মেশিন 5 বছর ধরে নষ্ট, অন্যটি 2 বছর ধরে বিকল। সিটি স্ক্যান মেশিনগুলোরও একই দশা। একই সঙ্গে 8টি এক্স-রে মেশিনের মধ্যে 5টি মেশিন বিকল অবস্থায় থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে। আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে দালাল দৌরাত্ম্য একদম নির্মূল হয়ে গেছে এটা বলবো না, বাট আগের চেয়ে কমেছে আর কি। খাবারের যে ক্যান্টিনের পরিবেশগত একটু ত্রুটি রয়েছে, সেই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা এখানে পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি আনতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অবডকেই খালাস হবে। অবডকগুলোর সক্ষমতা ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে 19 বছরে 6 দফায় 50 ধরনের পণ্য অফডকে পাঠানো হলো। সাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এনবিআর বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকে দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং, আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সেই সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। অবশ্য 1.5 বছর আগে বেসরকারি অফডক সীতাকুণ্ডের বিএম ডিপোতে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। কমল দে, সময় সংবাদ। আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রপ্তানি কার্গো এবং আমদানি কার্গো সবকিছু মিলে এক নতুন দুয়ার উন্মুক্ত হলো। আজকে সেটি উদ্বোধন হবে। এখান থেকে কার্গো সার্ভিস শুরুতেই এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সন্ধ্যা 7টার দিকে সিলেট থেকে সরাসরি স্পেনে যাবে ডেডিকেটেড একটি চার্টার ফ্লাইট। এই ফ্লাইটের মাধ্যমে শুরু হবে সিলেট থেকে কার্গো সার্ভিসের যাত্রা। এবং একটু যদি বলে যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইডিএস মেশিন সহ সবকিছু সেট আপ এখানে অবকাঠামো নির্মাণ শেষ। এই ভিতরের যে পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সে পণ্যগুলো কিন্তু 2 দিন আগে এখানে ইডিএস মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা শেষ করে এখানে লোড করা হয়েছে। সন্ধ্যা 7টায় যে আগে যে ফ্লাইটটি আসবে, বিকাল 5টায় যে ফ্লাইটটি এখানে চলে আসবে চার্টার ফ্লাইটটি, সেই ফ্লাইটে মালগুলো লোড করে কিন্তু তারপর সন্ধ্যা 7টার দিকে 7:05 এখান থেকে যাত্রা করবে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে 60 টন পণ্য ছিল। এখন আমরা গত 2 দিনে যে পণ্য এখানে আপলোড করা হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে ফ্রেড ফরওয়ার্ডের কাছ থেকে 66 টন পণ্য নিয়ে প্রথম বিমানটি এখান থেকে ছেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বলতে চাই যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইউরোপে ইউনিয়নের স্ট্যান্ডার্ড রয়েছে, ইউরোপে যে পণ্যগুলো রপ্তানি করা হয় সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু এখান থেকে পণ্যগুলো পাঠানো হচ্ছে। এর মধ্য দিয়ে পরনির্ভরতা থেকে বেরিয়ে আসা নতুন একটি দিগন্ত শুরু হলো বাংলাদেশের। সেক্ষেত্রে রপ্তানি যোগ্য পণ্য যে কার্গো সার্ভিসের একমাত্র আমাদের অবলম্বন ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে বেরিয়ে এসে সিলেট একটি অন্যতম মাধ্যম হলো, যেখানে পরনির্ভরতা, অর্থাৎ কিছুদিন আগে ভারত সরকার অভ্যন্তরীণভাবে তাদের টার্মিনাল ব্যবহার করে, এয়ারপোর্ট ব্যবহার করে যে মালামাল বহির্বিশ্বের রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের বাধ্যবাধকতা দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটি বড় একটি নজির স্থাপন করলো। যদিও এই কার্গো সার্ভিসটি জানুয়ারিতে চালু করার কথা ছিল, তবে বিভিন্ন স্ট্যান্ডার্ড পরীক্ষা নিরীক্ষার জন্য কিছুটা লেট হয়েছে। তবে আগামীতে সক্ষমতা যাচাই এবং সক্ষমতার যে রপ্তানি যে সক্ষমতা, সেটি কিন্তু শাহজালাল বিমানবন্দর এবং পরবর্তীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো সার্ভিস সম্পূর্ণভাবে রপ্তানির সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ। এবং বাংলাদেশ বিমানের মাধ্যমে, গ্রাউন্ড সার্ভিসের মাধ্যমে এটি কিন্তু যে কোনো দেশে এটি রপ্তানি সক্ষম। এবং এরপরেই আগামী নতুন থার্ড অপশন হিসেবে চালু হতে যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর। এবং আগামীতে রপ্তানি কার্গো সার্ভিসের কোনো ধরনের সমস্যা কিংবা সংকটে পড়বে না বাংলাদেশ। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবায় শৃঙ্খলা ফেরাতে মধ্যবর্তী কয়েকটি লাইসেন্স বাদ দিচ্ছে সরকার।
বিটিআরসির খসড়া নীতিমালায় 22 ধরনের লাইসেন্সিং ব্যবস্থা কমিয়ে 3 স্তরে নিয়ে আসা হচ্ছে। এতে থাকবে না আইজিডব্লিউ, আইআইজি, নিক্স এবং আইসিএক্স লাইসেন্স। টেলিযোগাযোগের মধ্যবর্তী সেবাগুলো দেওয়ার সুযোগ পেতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিরা। শুভ খানের রিপোর্ট। ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাবমেরিন কেবল ও আইটিসি থেকে আইআইজির মাধ্যমে ব্যান্ডউইথ নেয় মোবাইল এবং ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দেয় এনটিটিএন অপারেটর, আর মোবাইল অপারেটরদের জন্য টাওয়ার বসায় টাওয়ার কোম্পানি। মোবাইলে কথা বলায় অপারেটরদের মধ্যে কল আদান প্রদান হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর মাধ্যমে। অন্যদিকে আইএসপির মধ্যে ডাটা ট্রাফিক আদান প্রদান করে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বা নিক্স। টেলিকম খাতের এসব সেবার জন্য 22 ধরনের লাইসেন্স রয়েছে, যাকে অপ্রয়োজনীয় বলছে বিটিআরসি। স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স, অপ্রয়োজনীয় সেবা তৈরি করা, ভিওআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এই অনুযায়ী হয়ে আসছে। এ অবস্থায় নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রেজিম রিফর্মস পলিসি 2025-এর খসড়ায় 22 থেকে লাইসেন্স 3টি স্তরে নামিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা। বাদ দেয়া হচ্ছে আইজিডব্লিউ, আইআইজি, নিক্স ও আইসিএক্স লাইসেন্স। এসব লাইসেন্সের আওতায় থাকা সেবা প্রদানের সুযোগ দেওয়া হতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিদের। একটা চরম বিশৃঙ্খল অবস্থা থেকে বিটিআরসি এখন যে লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা দিয়েছে, এটা কোনো ডাউটই নাই যে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কল সেন্টার, ভেহিক্যাল ট্র্যাকিং এবং টিভাস সেবা দিতে থাকছে না লাইসেন্সের বাধ্যবাধকতা। বিশেষ শ্রেণীভুক্ত হিসেবে থাকবে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বর্তমানে দেশে আন্তর্জাতিক কল আদান প্রদান করছে 24টির মতো আইজিডব্লিউ অপারেটর। প্রস্তাবিত খসড়ায় দেশীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছে আইজিডব্লিউ এবং আইআইজি অপারেটররা। দেশীয় কোম্পানির কোনো ভবিষ্যৎ থাকে না এবং এটা মনে হচ্ছে বহুজাতিক কোম্পানির হাতেই সমস্ত সার্ভিস তুলে দেওয়ার একটা প্রক্রিয়া। ফাইনাল যে পলিসিটা পাবলিশড হবে সেখানে যেন আমাদের ইন্টারেস্টটা বিটিআরসি কিংবা সরকার যেন এনশিওর করে। বিটিআরসির নতুন নীতি 3 ধাপে 2027 সালের মধ্যে বাস্তবায়ন হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে যশোর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পাশের পর 3 বছর নার্সিং ডিপ্লোমা কোর্স করে 6 মাস ইন্টার্ন করেন তারা, অথচ চাকরির বাজারে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এতে পেশাগত জীবনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বেতনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস বা ইআরপিপি প্রকল্পের কর্মকর্তারা। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বর্তমানে দেশের 30টি হাসপাতালের আইসিইউ ও বিভিন্ন জেলার মলিকিউলার ল্যাবে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এ প্রকল্পে কর্মরত আছেন 1004 জন। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ব ব্যাংকের অর্থায়ন শেষ হওয়ার পর প্রকল্পের মেয়াদ নীতিগতভাবে বাড়ানো হলেও এখনও প্রজ্ঞাপন ও বেতন প্রদান করা হয়নি। ফলে 1004 জন কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন অবস্থায় তাদের দাবি, লিখিতভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি স্থায়ী করে বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা। এতদিন ধরে যে আমরা এই কাজটা করছি, আমাদের মাসে মাসে মানে আমাদের মেয়াদ বাড়াচ্ছে, কিন্তু আমাদের তো কোনো স্থায়ীকরণ হচ্ছে না। ওনারা যদি চাকরিটা যদি আমাদের স্থায়ীকরণ না করে বা আমাদের বেতনটা না ছাড়ে, আমাদের তো পথে বসতে হবে। তখন এতদিন সার্ভিস দেওয়ার পরে হঠাৎ করে আমাদেরকে 4 মাস আমরা বেতন পাচ্ছি না। হয়তো রাজস্ব খাতে নিবে, না হয় আমাদেরকে একটা বুঝে আমাদেরকে তো কিছু একটা করবে, কিন্তু তারা গাছারা বাপ। যারা কোভিডকালীন সময়ে কাজ করেছে সেই সকল মানুষদের চাকরি স্থায়ীকরণ করে তাদের বকেয়া বেতন দিয়ে দ্রুত তাদেরকে পদায়ন করতে হবে। দেশের বাইরে সন্ত্রাসী হামলার পর কাশ্মীর জুড়ে শুরু হয়েছে ব্যাপক অভিযান। হামলায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার 1 সপ্তাহ পার হলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে না পারায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিরাজ করছে ভারত পাকিস্তান তীব্র উত্তেজনা। সীমান্তে দুই দেশের মধ্যে থেমে থেমে চলছে গোলাগুলি। এর মধ্যেই আরব সাগরে সফলভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। এদিকে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতকে ভারতের শিশুসুলভ ও অবৈধ আচরণ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এরই মধ্যে হামলার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় সময় রোববারও কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। উত্তপ্ত পরিস্থিতিতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩ দিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে পাকিস্তান ও ভারত সেনাদের মধ্যে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরব সাগরে সফলভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, বিষয়টিকে শিশুসুলভ ও অবৈধ আখ্যা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী। বলেন, এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে। কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। অন্যদিকে আগাম সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে রাজধানী মুজাফফরাবাদে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। হৃদয়ের শাস্তি এবং পরবর্তীতে এ নিয়ে বোর্ড ক্রিকেটের মুখোমুখি অবস্থান এবং বিসিবির আর্থিক অনিয়মের অভিযোগে টালমাটাল দেশের ক্রিকেট। তাই চট্টগ্রাম টেস্টের আগে মাঠের বাইরের এসব আলোচনা থেকে সবাইকে দূরে সরিয়ে রাখাটাই মূল চ্যালেঞ্জ টাইগার কোচিং স্টাফদের জন্য, জানিয়েছেন ফিল সিমন্স। টেস্টের আগের দিন শেষ অনুশীলন সেশনে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশের ক্রিকেটাররা। নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত মিরাজরা। নাহিদ রানা এবং জাকিরের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া দুই ক্রিকেটার বিজয় এবং তানভীরকেও দেখা গেছে আলাদা করে কাজ করতে। তবে একাদশে তাদের জায়গা হবে কিনা সেটা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হননি কোচ। প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অবশ্য বিজয়ের দলে আসার প্রক্রিয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না ক্যারিবিয়ান বস। একাদশ ক্লিয়ার না করলেও চট্টগ্রাম টেস্ট দল যে 5 বোলার নিয়ে মাঠে নামবে তা নিশ্চিত করেছেন সিমন্স। ইতিবাচক ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই বলেও বিশ্বাস তার। সিলেট টেস্টে আমরা প্রচুর ভুল করেছি, ছেলেরা সেগুলো নিয়ে কাজ করেছে। আমি ইতিবাচক ক্রিকেটের পক্ষে। ব্যাটিং নিয়ে অবশ্যই কনসার্ন আছে, কিন্তু আমি 5 বোলারের নীতি থেকে সরছি না। টেস্ট জিততে হলে 5 জন বোলার লাগবেই। মিরাজ আমাদের অলরাউন্ডার হিসেবে আছে, তার ব্যাটিং সার্ভিসটাও এখানে পাবো আমরা। বিজয়কে যেভাবে দলে নেওয়া হলো সেটা কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না, কিন্তু বাংলাদেশের সিস্টেমটাই এমন, এখানে লঙ্গার ভার্সন হয় সবার পরে। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পটুয়াখালীর পথে জুলাই আন্দোলনে শহীদের মেয়ে লামিয়ার মরদেহ বাদ আসর নামাজের জানাজা, শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট আয়োজনের তাগিদ। এবং দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে নয় বাম দলগুলো, দ্বিমত থাকা বিষয়ে জনমত নেয়ার পরামর্শ। গণসংহতি আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান আলী রিয়াজের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।